ভারত থেকে শেখ হাসিনা ফিরছেন বাংলাদেশে, এই খবরটা ছড়িয়ে পড়ছে। কি হচ্ছে আদতে সব মিলিয়ে, বিশেষ করে সেনাপ্রধানের বক্তব্যের পরে কি ঘটতে যাচ্ছে? দেশে ইদানিং মধ্যরাতের নাটক অনেক বেড়ে গেছে। দুদিন আগেই স্বরাষ্ট্র উপদেষ্টা মধ্যরাতে প্রায় ফজরের সময় নাটক করলেন, সংবাদ সম্মেলনের নাটক। এবার তার দেখা দেখি ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনিও এবার প্রায় তাহাজ্জুদের সময় এই নাটক করলেন। গত রাতে তিনি তেজগাঁতে বিজয় সরণিতে সাংবাদিকদের ডেকে নিয়ে কি বললেন, কি নতুন তথ্য দিলেন, সেটা খুব একটা বোধগম্য হলো না। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া রাত 1টার পরে বিজয় সরণিতে ডেকে নিয়ে সাংবাদিকদের জানান দিলেন যে তিনি রাত জেগে বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, নিরাপত্তা ব্যবস্থা দেখছেন। তিনি কেন টহল দিচ্ছেন, তিনি কেন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা কোথায়, তিনি কেন ব্রিফ করছেন না, এই প্রশ্নের উত্তরে তিনি বলছেন তিনিও ব্যস্ত আছেন, তিনিও ঘুরছেন, তিনিও বসে নেই। ঘুরছেন ঠিকই, কিন্তু ঘোরার পরে কি হচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা যে দুদিন আগে যে ব্রিফিং দিলেন মধ্যরাতে, রাত 3টার পরে, শেষ রাতে, মধ্যরাতে তো নয়, শেষ রাতে, তারপরে তিনি বললেন যে কালকে থেকে দেখবেন অবস্থার কিভাবে পরিবর্তন হয়, সব কিছু ঠিকঠাক করে দেব। তারপরে কি অবস্থা ঠিকঠাক হয়েছে? তারপরে দেশে অন্তত সংবাদ মাধ্যমেই খবর এসেছে অন্তত 12 থেকে 15টি বিভিন্ন ঘটনা। টাঙ্গাইলে স্কুল ছাত্রদের পিকনিক বাসে, 4টি বাসে একসাথে ডাকাতির ঘটনা ঘটেছে এবং ছাত্রদের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। গাজীপুরে কেরানীগঞ্জে মা তার কন্যা সন্তানকে নিয়ে কোচিংয়ে গিয়েছিলেন, তাকে খুন হতে হয়েছে। এরকম দৃশ্য আমরা কিন্তু তারপরে দেখেছি। অন্তত 10-12টা ঘটনা, এরকম চাঞ্চল্যকর ঘটনা ঘটতে দেখেছি। তার মানে হচ্ছে যে দেশ শান্ত হয়নি, দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। রাজধানী ঢাকাতে শুধুমাত্র উপদেষ্টারা শোডাউন দিচ্ছেন আর সংবাদ সম্মেলন করছেন, সাংবাদিকদের ঘুম ভাঙিয়ে ডেকে নিয়ে এসে নিজের ইচ্ছা মতো বয়ান দিচ্ছেন। এদিকে পুলিশের ডিএমপি কমিশনার তিনি বলেছেন অপরাধ আগেও হয়েছে, অপরাধ বিভিন্ন সময় হতেই পারে, এরকম নানা রকমের গাণিতিক সংজ্ঞা তিনি দেওয়ার চেষ্টা করেছেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে গত 6 মাসে বড় অপরাধ কমেছে, এখন নাকি বড় অপরাধ হয় না, এখন ছিনতাইয়ের মতো ছোট অপরাধ হয়। মানে ছিনতাইকে তিনি ছোট অপরাধ হিসেবে বেশ তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে কি স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দেওয়া হচ্ছে? তারই কি ড্রেস রিহার্সেল করছেন তিনি? মানে আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মতো একজন সদ্য ছাত্রত্ব শেষ করা একজন তরুণ যুবকের আইন শৃঙ্খলা বিষয়ক কি এমন জ্ঞান থাকতে পারে যে যাকে রাষ্ট্রের আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্য সচিব করা হবে? সেটা একটা বড় প্রশ্ন। আর কি কোনো যোগ্য লোক ছিলেন না সরকারে, নাকি এই ব্যাপারটা বোঝার মতো আর কেউ নেই? সেই প্রশ্ন উঠছে। সেই প্রশ্ন যখন উঠছে তখন সেনাবাহিনীর সেই ভাষণটা বারবার প্রতিধ্বনিত হচ্ছে। বিশেষ করে গত রাতে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যেটা করলেন সেটা সেনাবাহিনী প্রধানের বক্তব্যের পরের অ্যাকশান, মানে রিয়াকশান, এমনটাও অনেকে মনে করছেন সেনাপ্রধান একটা ধাক্কা দিলেন, তারপরে সরকার একটু নড়ে চড়ে বসে একটু শোডাউন দিতে হয় তাই শোডাউন দিলেন, কিন্তু কাজের কাজ আদৌ কিছু হচ্ছে না। কাজের কাজ যখন হচ্ছে না তখন নানা রকমের গুজব গুঞ্জন কিন্তু ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এই যেমন ভারত থেকে বিভিন্ন ধরনের খবর আসছে। ভারতীয় একজন সাংবাদিক বলছেন যে শেখ হাসিনা ফিরছেন। শেখ হাসিনা, ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের একজন ব্যক্তির সঙ্গে গতকাল রাতে নাকি ভিডিও কনফারেন্সে কথা হয়েছে এবং ভিডিও কনফারেন্সে কথা হওয়ার পরে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা 26শে মার্চের আগে কোনো একটা সময়, 22 থেকে 25 মার্চের মধ্যে কোনো একদিন শেখ হাসিনা দেশে ফিরবেন। তার আগে নাকি দেশে ফেরার মতো সমস্ত কিছু রেডি করা হবে। এই যে খবরগুলো ছড়িয়ে
পড়ছে কিংবা ছড়িয়ে ফেলা হচ্ছে, তার মূল কারণ দেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। শেখ হাসিনা বিষয়ে যে খবরটা ভারত থেকে ছড়িয়ে পড়ছে এবং আওয়ামী লীগ অনুসারী যারা, তারা সেই খবরগুলো লুফে নিচ্ছেন, এক ধরনের সেই খবরগুলো খাওয়ানো হচ্ছে। সত্য মিথ্যা জানি না, যদি সত্য হয় তাহলে কি অবস্থা হবে সেটা খুব সহজেই অনুমান করা যায়, আর যদি মিথ্যা হয় তাহলে তো গুজব গুঞ্জন সেভাবেই অনুমান করা হবে। কিন্তু যদি গুজব গুঞ্জন হয়, সেই গুজব গুঞ্জনগুলো ছড়িয়ে পড়ার প্ল্যাটফর্মকে আমরা তৈরি করে দিচ্ছি না বর্তমান দেশের অবস্থার পরিপ্রেক্ষিতে? হ্যাঁ, তৈরি করে দিচ্ছি। এরকম গুজব, যদি এটা গুজব হয় তাহলে এরকমটা আরও অনেক ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। শেখ হাসিনা ফিরে আসছেন এই পটভূমি নিয়ে অনেক দিন ধরেই কথা হচ্ছে, অনেক দিন ধরেই বলা হচ্ছে শেখ হাসিনা মার্চের মধ্যে দেশে ফিরবেন। আবারও এই সেনাবাহিনী প্রধানের এই কথার পরে গত রাত থেকে আজকে পর্যন্ত যে ব্যাপারটা সব থেকে বেশি আলোচিত হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা ফিরছেন, এবং সেটা 26শে মার্চের আগেই ফিরছেন। সেনাপ্রধানের বক্তব্যকে নিয়ে এখন পর্যন্ত বিএনপির কোনো বক্তব্য পাওয়া যায়নি, জামাতের কোনো বক্তব্য পাওয়া যায়নি, রাজনৈতিক দলগুলোর খুব একটা বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু সাধারণ মানুষ যারা সরকারের সমর্থক, তারা সেনাবাহিনীকে শত্রু ভাবা শুরু করেছেন ইতিমধ্যেই। আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন জনের ফেসবুক পোস্ট দেখেছি যারা সেনাবাহিনী প্রধানকে অপসারণের দাবি জানিয়েছেন, যারা সরকার সমর্থক। আবার যারা আওয়ামী লীগ সমর্থক, তারাও সেনাবাহিনীর প্রধানকে খুব একটা যে পজিটিভ ভাবছেন সেটাও বলা যাবে না। তারা অজুহাত সামনে নিয়ে আসছেন যে সেনাপ্রধান এতদিন কোথায় ছিলেন, এত পরে কেন এরকম বোল্ডলি কথা বলতে হলো তাকে। এর আগে যখন 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, সেখানে সেনা সদস্যরা গেলেন, সেনা সদস্যদের ভুয়া ভুয়া ধ্বনি দেওয়া হলো, ভুয়া ভুয়া ধুয়োতে তাদেরকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হলো, তখন সেনাপ্রধান কেন চুপ ছিলেন? আজকে সেনাপ্রধান এই কথা বলছেন, তার আগেই তো তার এরকম অবস্থান নেয়ার কথা ছিল। সব মিলিয়ে অবস্থা যে খুব একটা স্বাভাবিক। গতরাতে আমরা শুনেছি যে সরকারের বিশেষ বৈঠক হয়েছে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই সংবাদ সম্মেলনও একটা বার্তা দেয় যে সেই বৈঠকের পরেই তিনি হয়তো রাস্তায় বেরিয়েছেন, বেরিয়ে দুই একটা জায়গায় ঘুরে তার মনে হয়েছে যে আমি যে ঘুরছি এটা তো সাংবাদিকদের জানাতে হবে, তিনি মধ্যরাতেই জানাতে হবে। ব্যাপারটা মধ্যরাতে জানালে একটু টান টান উত্তেজনার ব্যাপার কাজ করে, সিনেমাটিক একটা ব্যাপার কাজ করে। সেই তারুণ্যের উত্তেজনা নিয়ে তিনি সেটাই করেছেন, সেটাই হয়তো আরও চলতে থাকবে। এই মধ্যরাতের নাটক হয়তো আরও চলতে থাকবে। কিন্তু সেই নাটক থেকে আমরা যে কোনো ভালো কিংবা পজিটিভ নতুন কোনো তথ্য পাবো সেরকম তথ্য কিন্তু পাচ্ছি না। সই ইস্তেক করেছেন, এটা পুরনো খবর, বাসি খবর, এবং তিনি তারপরে সংবাদ সম্মেলন করেছেন, সেটাও পুরনো খবর। কিন্তু যে আলোচনাটা এই ভিডিওতে করব সেটা হচ্ছে তার সংবাদ সম্মেলন, পদত্যাগ করার পরে তার সংবাদ সম্মেলন। পদত্যাগ যখন করে ফেলেছেন তখন তিনি আর উপদেষ্টা নন। তার যদি সংবাদ সম্মেলন করতে হয় তাহলে ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন করার কথা, যুক্তি তাই বলে। কিন্তু তিনি সংবাদ সম্মেলন করলেন রাষ্ট্রীয় প্রটোকলে। তার সংবাদ সম্মেলন অনুষ্ঠান পরিচালনা করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় সংবাদ সম্মেলন হলো। একজন উপদেষ্টা পদত্যাগ করেছেন, মন্ত্রী পদত্যাগ করেছেন, পদত্যাগের পর কি তার রাষ্ট্রীয় প্রটোকল থাকে? থাকে না। যদি না থাকে তাহলে তার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলন হওয়ার কথা নয়। আবার রাষ্ট্রীয় প্রটোকলে সংবাদ সম্মেলনে তিনি বলছেন নতুন দল হচ্ছে, 28 তারিখে দল গঠিত হবে, সেখানে তিনি রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন, দায়িত্ব নেবেন, সেই কারণেই তিনি পদত্যাগ করেছেন। এই কথা বলছেন, অর্থাৎ রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার জন্য বলছেন। সরকার কি তাহলে ওই বিশেষ রাজনৈতিক দলের সরকার? এই সরকার তো নিরপেক্ষ সরকার হওয়ার কথা। ছাত্রদের নতুন দলের সরকার তো এটা হওয়ার কথা না। ছাত্র সমন্বয়কদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যে সরকার গঠিত হয়েছিল সেই সরকার সবার হওয়ার কথা। কিন্তু সরকার গঠনের পরে তাদের হঠাৎ করে নতুন রাজনৈতিক দল গঠন করার ইচ্ছে হলো, খায়েশ হলো, তারা নতুন রাজনৈতিক দল করছে এবং সরকার সেখানে পৃষ্ঠপোষকতা করছে। সেগুলোও না হয় পুরোনো আলাপ বাদ দিলাম, কিন্তু নাহিদ ইসলাম যে রাষ্ট্রীয় প্রটোকলে তিনি সংবাদ সম্মেলন করলেন এবং তিনি স্বীকার করলেন যে তিনি পদত্যাগ করেছেন, পদত্যাগের পরে রাষ্ট্রীয়
প্রোটোকলে সংবাদ সম্মেলন করার কোনো অধিকার নেই, সরকারেরও কোনো অধিকার নেই রাষ্ট্রীয় প্রোটোকলে রাষ্ট্রীয়ভাবে সংবাদ সম্মেলন ডেকে একজন পদত্যাগ করা, ইস্তফা দেয়া দায়িত্ব থেকে। তিনি বলেছেন যে তার মন্ত্রণালয়ের দায়িত্ব এবং জুলাই ফাউন্ডেশন কেন্দ্রিক যত ধরনের কমিটিতে তিনি ছিলেন সব কমিটি থেকে তিনি পদত্যাগ করেছেন। অর্থাৎ তিনি শুধুমাত্র নাহিদ ইসলাম, আর কিছু নন। একজন ব্যক্তি নাহিদ ইসলামের সংবাদ সম্মেলন কেন রাষ্ট্র পৃষ্ঠপোষকতা করবে, কেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেটা পরিচালনা করবেন আনুষ্ঠানিকভাবে? রাষ্ট্রীয় প্রেস কনফারেন্স যেভাবে হয় এটা কোনোভাবেই হওয়ার কথা নয়। আমার মনে হয় যে এটাকে এক ধরনের স্বেচ্ছাচারিতা বলা যায়। সরকার এই কাজটা খুবই ভুল কাজ করেছে। এই ভুল কাজ, একের পর এক ভুল কাজের সিরিয়ালে এটা একটা বড় ধরনের ভুল কাজ। এই ভুল কাজ তাদের সামনে অনেক বড় বিপদে ফেলতে পারে। এমনকি যে ইনক্লুসিভ এবং ক্রেডিবল নির্বাচনের কথা সেনাপ্রধান বলেছেন, সেই নির্বাচন এই সরকারের অধীনে হবে না এমন দাবিতে সব রাজনৈতিক দলের সোচ্চার হওয়ার ঘটনাও যদি সামনে আমরা দেখি তাহলে অবাক হওয়ার কিছু থাকবে। সেনাপ্রধানের এক বক্তব্যে যেখানে তিনি সাবধান করে দিয়েছেন, তিনি হুঙ্কার দিয়েছেন, সেই হুঙ্কারের কথা আপনারা সবাই জানেন। আগের একটা ভিডিওতে সেই ব্যাপারে আমরা বিশ্লেষণ করারও চেষ্টা করেছি, সেই ব্যাপারটা আবার পুনরাবৃত্তি করতে চাচ্ছি না। কিন্তু সেনাপ্রধান যে হুঙ্কারগুলো দিয়েছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হওয়ার কথা বলেছেন, মবের মাধ্যমে যারা ত্রাস সৃষ্টি করছে তাদের জন্যই আইন শৃঙ্খলার ব্যবস্থা ভেঙে পড়েছে স্পষ্ট বাণী দিয়েছেন। পুলিশের বিরুদ্ধে অ্যাকশনের কারণে পুলিশিং ব্যবস্থা ভেঙে পড়েছে, যেটা সরকারের বড় ব্যর্থতা, সরকারের দোষ হিসেবে তিনি বলেছেন। নানা রকমের কথা বললেন। সেই বক্তব্যের জের ধরে সরকারের মধ্যে বিশেষ জরুরি সভা অনুষ্ঠিত হলো। সেই বিশেষ জরুরি সভা থেকে কি আলোচনা হলো, কি খবর, সেগুলো এখনো বের হয়ে আসেনি। তবে বড় তথ্য হচ্ছে যে এই বিশেষ সভাটি হয়েছে, সরকারের ভেতরে একটা বড় প্রতিক্রিয়া তৈরি হয়েছে, যেহেতু সেনাপ্রধান একটা হুঙ্কার দিয়েছেন। সেনাপ্রধান কথা বলার সময় ডক্টর ইউনূসকে মাননীয় প্রধান উপদেষ্টা সম্বোধন করেননি। খুবই নোটিস করার মতো একটা ব্যাপার। তিনি ডক্টর ইউনূস বলেছেন। ডক্টর ইউনূসের সঙ্গে আমার কথা হয়েছে। ডক্টর ইউনূস ব্যক্তি এইভাবে সেনাপ্রধান কখনোই, যদি ফর্মালিটি মেনটেন করার ব্যাপার মিনিমামও থাকে, তাহলে এটা করার কথা নয়। তার মানে হচ্ছে কতটা ক্ষিপ্ত হলে তিনি এইভাবে কথা বলেন। সরকারের মধ্যে সেই কারণেই সরকারের টনক নড়েছে। সরকারের টনক যখন নড়ল, উপদেষ্টা নাহিদ পদত্যাগ করেছেন, সেখানে তথ্য উপদেষ্টা হিসেবে বিতর্কিত উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়োগ দেওয়া হচ্ছে। সেই খবর যখন তৈরি হয়েছে তখন সরকারের বিশেষ জরুরি বৈঠক হয়েছে সেনাপ্রধানের বক্তব্য নিয়ে। সেনাপ্রধানের বক্তব্য নিয়ে তারা চুলচিরা বিশ্লেষণ করছে এবং সেনাপ্রধান যে যে ব্যাপারে কথা বলেছেন সেই ব্যাপারগুলো বাস্তবায়ন করা সম্ভব কিনা সেগুলো নিয়েই তারা আলোচনা করেছেন। আলোচনার রেজাল্ট আমরা এখনো জানি না। রেজাল্ট কি হবে সেটা এই মুহূর্তে বলা সম্ভব না হলেও অনুমান করা সম্ভব দুইটা পয়েন্টে। এক হচ্ছে সার্বভৌমত্ব বিনষ্ট হওয়া, আর একটা হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন। ফ্রি ফেয়ার ইনক্লুসিভ নির্বাচন যদি করতে হয় তাহলে বর্তমান যে সরকার, সেই সরকারের অধীনে সেটা সম্ভব কিনা সেই প্রশ্ন এখন দেখা দিয়েছে। সেই প্রশ্ন এই কারণেই দেখা দিয়েছে যে বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন দল তৈরি হচ্ছে, যে দলের দায়িত্ব নেওয়ার জন্য উপদেষ্টা নাহিদ সরকার থেকে পদত্যাগ করেছেন। আরও দুইজন ছাত্র উপদেষ্টা সরকারে থেকে গেছেন। সরকারে থেকে ওই দলকে তারা সহায়তা করবেন এবং প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা তিনি নিজে স্বীকার করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকারে যে ছাত্রদের এই দলের ব্যাপারে তার পৃষ্ঠপোষকতা রয়েছে, তার সহযোগিতা রয়েছে। এই ব্যাপারগুলো প্রমাণ করে যে এই সরকারের পক্ষে ইনক্লুসিভ নির্বাচন তো সম্ভবই না, ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশনও সম্ভব না। সেই আলোচনা চতুর্দিকে হচ্ছে। যদি সেটা সম্ভব না হয় তাহলে কি আমরা অচিরেই সরকার পরিবর্তনের দৃশ্য দেখব? যে আলোচনাটা অনেক দিন থেকেই আমাদের চ্যানেলে কিংবা বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, রাস্তাঘাটে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে আলোচনা হচ্ছে যে প্রফেসর ইউনূসের সরকার বোধহয় থাকছেন না। অনেক দিন আগে আমেরিকার দূতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক কথা টেলিফোন আলাপ,
সেই টেলিফোন আলাপও একটা ইঙ্গিত দিয়েছিল যে বর্তমান সরকার থাকতে পারবে না, নতুন করে আবার তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। বর্তমান সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে, আইন উপদেষ্টার বিরুদ্ধে রীতিমতো তুফান আন্দোলন চলছে পদত্যাগের জন্য। তারা পদত্যাগ করছেন না, নির্লজ্জের মতো তারা বসে আছেন। তারা ব্যর্থতার দায় একজন তো স্বীকার করছেন না, আর একজন স্বীকার করেছেন, করেও পদত্যাগ করছেন না। ছাত্ররা আন্দোলন করছে তাদের পদত্যাগের জন্য, কিন্তু কিছুই হচ্ছে না। এখন সম্ভবত ব্যাপারটা সেনাপ্রধানের কোর্টে যখন গিয়েছে, যখন পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে, তখন সেনাপ্রধান আন্তর্জাতিক চাপের কারণে হোক আর নিজের দেশপ্রেমের ব্যাপারেই, দেশপ্রেমের কারণেই হোক, তিনি একটা ভূমিকা রাখতে চাইছেন। সেই